পাশ ফিরে তাকাতে দৃশ্যমান হলো জায়ানের টকটকে লাল মুখখানা। আশেপাশে কোনো দিকে না তাকিয়ে পূর্বাশার হাত টেনে হাঁটা ধরল ভিড় ঠেলে। পূর্বাশা বাধা দিল জায়ানকে, কিছুটা উঁচু কণ্ঠে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জায়ান উত্তর দিল না কোনো। তীব্র ক্রোধে ফেটে পড়ছে ছেলেটা। টানতে টানতে পূর্বাশাকে নিয়ে গেল কোথাও একটা। তৃষামও হন্তদন্ত হয়ে পিছু নিয়েছিল পূর্বাশা আর জায়ানের, কিন্তু কিছুটা দূরে গিয়ে সে হারিয়ে ফেলল ওদের। চিন্তায় কপালে ভাঁজ পড়ল তৃষামের। জায়ানের ক্রোধ সম্পর্কে সে ভালোভাবে অবগত। এর আগে জায়ানের তীব্র ক্রোধের সাথে বেশ অনেকবারই পরিচয় ঘটেছে তার। মেয়েটাকে এইভাবে কোথায় নিয়ে গেল কে জানে। আবার ক্রোধের বশবর্তী হয়ে যদি জায়ান ক্ষতি করে দেয় পূর্বাশার, তখন কি হবে? সে কি উত্তর দেবে পূর্বাশার বাবাকে? চিন্তায় যেন মস্তিষ্ক চিন্তায় যেন মস্তিষ্ক ফেটে যাওয়ার উপক্রম তৃষামের। সে বেশ ভালোভাবে জানে জায়ান এই মুহূর্তে জায়ানকে হাজার সে বেশ ভালোভাবে জানে জায়ান এই মুহূর্তে জায়ানকে হাজার কল দিলেও সে তার কল রিসিভ করবে না। তবুও নিজের চিন্তা থেকে নির্বাসন পেতে বার কয়েকবার কল করলো জায়ানকে, তবে জায়ন ধরল না তার কল। চিন্তিত ভঙ্গিতে তৃষাম পূর্বাশা আর জায়ানকে খুঁজতে শুরু করলো আশেপাশে। সাথে অবশ্য চ্যাংও আছে, সেও মরিয়া হয়ে খুঁজছে দুজনকে। জায়ান কোথায় যেতে পারে পূর্বাশাকে নিয়ে? জায়ান পূর্বাশার হাত ধরে টেনে নিয়ে গেল কলেজের পাশে এক পার্কে। নীরব নিস্তব্ধ চারপাশটা, জনমানবের দেখা নেই তেমন। দুই একজনের আবছা অবয়ব দেখা যাচ্ছে, তাও কিছুটা দূরে। রাতের দিকে এসব পার্কে জনমানবের দেখা একটু কমই পাওয়া যায়। পূর্বাশা আশেপাশে তাকালো, স্থানটা পর্যবেক্ষণ করে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? জায়ান উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় নিয়ে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে রইল পূর্বাশার পানে। অতঃপর হুট করে শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে। কম্পিত হলো মেয়েটা ছোটখাটো দেহখানা। বিদ্যুতের ঝটকানিতে যেন মস্তিষ্ক হলো সে বিদ্যুতের ঝটকানি যেন স্তব্ধ হলো সে। অজানা অদ্ভুত এক শিহরণে দাঁড়িয়ে গেল দেহের ক্ষুদ্র ক্ষুদ্র লোককুমুদ্দয়। অদ্ভুত এক শিহরণে দাঁড়িয়ে গেল দেহের ক্ষুদ্র ক্ষুদ্র লোমকূপদ্বয়। এই প্রথম গভীরভাবে কোনো পুরুষের ছোঁয়া তার অঙ্গে। লজ্জা সংকোচ ভয়ে যেন জমে গেল মেয়েটা। খানিক সময় পর চৈতন্য ফিরল পূর্বাশার। ফোঁস আওয়াজ কর্ণে পৌঁছালো তার। হয়তো জায়ান নিজের ক্রোধ সংবরণের চেষ্টা চালাচ্ছে তাকে জড়িয়ে রেখেই। কিন্তু এর সাহস হলো কি করে একজন নারীর অনুমতি ব্যতীত তাকে এভাবে স্পর্শ করার? চীনে হয়তো এটা সাধারণ বিষয়। এদেশে নিজেদের কুশলাদি বিনিময়েরও জন্য একজন পুরুষ আরেকজন নারীকে জড়িয়ে ধরে, কিন্তু বাংলাদেশে এটা মোটেই সাধারণ বিষয় নয়। পূর্বাশা বাঙালি, এদেশে এসে সে তার অস্তিত্ব ভুলে যায়নি। আর জায়ান হয়তো বড় হয়েছে এদেশে, কিন্তু বাঙালিদের সম্পর্কে বেশ ভালোই জ্ঞান আছে তার। তবে কি সে জানতো না একজন বাঙালি নারীকে চাইলেই যখন তখন এভাবে জড়িয়ে ধরা যায় না? ফুঁসে উঠল পূর্বাশা। নিজের দুই হাত তুলে ধাক্কা মেরে সরিয়ে দিল জায়ানকে। আকস্মিক ধাক্কায় দুই কদম পিছিয়ে গেল ছেলেটা। চোখ তুলে পূর্বাশার পানে তাকানোর আগেই সজোরে একটা থাপ্পড় পড়ল জায়ানের ডান গালে। হতবাক হলো ছেলেটা, চোখ তুলে তাকালো পূর্বাশার পানে। মেয়েটা রণমূর্তির রূপ ধারণ করেছে যেন। আনমনেই জায়ানের হাতে চলে গেল তার ডান গাল। পূর্বাশা ক্রোধিত হলো আরো, শক্ত কণ্ঠে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে এইভাবে টাচ করার, এইভাবে জড়িয়ে ধরার? কেন? আমি স্পর্শ করলে বুঝি তোমার শরীরে ফোসকা পড়ে যায়? আর ওই ইয়ানটা স্পর্শ করলে ভালো লাগে? একদম বাজে কথা বলবেন না। ইয়ান আমাকে এখনো স্পর্শ করেনি। তাহলে সেদিন ওইটা কি ছিল? সেদিন পার্কে হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার সময় তোমাকে জড়িয়ে ধরেছিল কেন? আমতা আমতা শুরু করলো পূর্বাশা। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, সে তো পড়ে যাওয়ার থেকে আমাকে বাঁচাতে ধরেছিল। তাছাড়া ইয়ান আপনার মতো এত গাঢ়ভাবে স্পর্শ করেনি আমাকে। জায়ান মুখ বাঁকালো, গম্ভীর কণ্ঠে বলল, কাউকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে যেয়ে জড়িয়ে ধরতে হয় তা আমার জানা ছিল না। আর তাছাড়া আমিও তোমাকে বাঁচানোর জন্যই জড়িয়ে ধরেছিলাম। ভ্রু কুচকালো পূর্বাশা, সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, আমাকে বাঁচানোর জন্য? তাই কি এমন বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন আপনি শুনি? আমার ক্রোধ থেকে। জায়ানের ভাবলেশীন জবাব। গা জ্বলে উঠল পূর্বাশার। দাঁতে দাঁত চেপে বলল, ক্রোধ থেকে আমাকে বাঁচানোর জন্য জড়িয়ে না ধরে নিজের ক্রোধ কমালেই তো পারেন। সেটাই তো করলাম, তোমাকে জড়িয়ে ধরে তোমার স্পর্শেই তো নিজেকে এত তাড়াতাড়ি শান্ত করতে পারলাম। নয়তো তুমি যা করেছো
এতক্ষণে তোমার ঘাড় থাকতো একদিকে আর মাথা থাকতো আরেক দিকে। কপালে ভাঁজ পড়ল পূর্বাশার, কপাল কুঁচকে শুধালো। কি করেছি আমি? জায়ানের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে বলল, ইয়ান যখন তোমাকে প্রেম নিবেদন করেছে তখন তুমি ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে। কই, আমি প্রেম নিবেদন করলে তখন তো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো না, উল্টো শক্ত কণ্ঠে প্রত্যাখ্যান করে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করো। আসলে ইয়ান যখন আমাকে প্রেম নিবেদন করছিল আমি একটু চমকে গিয়েছিলাম। একে আমার মতো কুৎসিত চেহারার অধিকারী নারীকে কারো প্রেম নিবেদন করার কোনো কারণ আমি দেখছি না। তার উপর পরপর দুজন সুদর্শন যুবক আমার সম্মুখে প্রেম দাবি নিয়ে দাঁড়িয়েছিল, তাই একটু আশ্চর্য হয়ে মেরে গিয়েছিলাম, এছাড়া কিছু না। জায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, তুমি কি আমার সাথে সাথে ইয়ানকেও সুদর্শন বললে? চোখ দুটো ছোট ছোট হয়ে এলো পূর্বাশার, সন্দিহান কণ্ঠে শুধালো, কেন, সে সুদর্শন নয়? না, ওর থেকে আমার কোবরাও ভালো। পূর্বাশা অবাক হলো। কোবরা? কোবরা তো সাপের নাম। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপগুলোর মধ্যে কোবরা একটি। তার এক কামড়ে 20 জন পর্যন্ত মানুষের জীবন কেড়ে নেওয়ার মতো বিষ থাকে। এই সাপ আবার এলো কোথা থেকে? তবে কি জায়ান সাপ পালন করে? করতেও পারে। বিদেশি মানুষের তো কত শখই থাকে। এরা অজগর থেকে শুরু করে সব প্রাণী নিজেদের বশে আনতে পছন্দ করে, কিন্তু তাই বলে একটা বিষাক্ত সাপকেও নিজের পোষ্য হিসেবে পালন করে? পূর্বাশা আর একটু নিশ্চিন্ত হওয়ার জন্য জায়ানকে প্রশ্ন করলো, কোবরা? এই কোবরাটা আবার কে? আমাদের কুকুরের নাম। পূর্বাশা অবাক না হয়ে আর পারল না। কুত্তার নাম শেষ পর্যন্ত কোবরা? মেয়েটার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আপনি একটা কুত্তার নাম কোবরা রেখেছেন জায়ান ভাই, যার একটি প্রজাতিকে সাপের রাজাও ধরা হয়, আপনি কিনা সেই নাম একটা কুত্তাকে দিয়ে দিয়েছে? মনে মনে এত কথা ভাবলেও মুখে কিছুই বলল না মেয়েটা। তাকে এখন হোস্টেলে ফিরে যেতে হবে। হুট করে কোথা থেকে এসে জায়ান হোস্টেলের সম্মুখে এসে তার নাম ধরে ডাকাডাকি করছিল। তখন নেমে এসেছিল পূর্বাশা। তারপর তো এত কাহিনী। এখন হোস্টেলে না ফিরলে দেখা যাবে হোস্টেল কর্তৃপক্ষ গেট আটকে দিয়েছে, আর গেট আটকানোর পর কর্তৃপক্ষ আর সহজে ভেতরে ঢোকার অনুমতি দেয় না কাউকে। পেছন ঘুরে কলেজে যাওয়ার জন্য পা বাড়ালো পূর্বাশা। পেছন থেকে তার হাত টেনে ধরলো জায়ান। থমকে দাঁড়ালো মেয়েটা, পেছন ঘুরে কিছুটা শক্ত কণ্ঠে বলল, হাত ছাড়ুন, আমাকে হোস্টেলে ফিরতে হবে। ওষ্ঠ মাখালো জায়ান, তাচ্ছিল্যের সুরে বলল, কেন? ইয়ানের ভালোবাসা গ্রহণ করতে? আমি কারোই ভালোবাসা গ্রহণ করব না, না আপনার না ইয়ান। কেন করবে না? সেই কৈফত আমি আপনাকে দিতে বাধ্য নই। জায়ানের কণ্ঠস্বর নরম হলো কিছুটা, কাতর কণ্ঠে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি কৃষ্ণময়ী। পূর্বাশা মুখ ঘুরিয়ে নিল, শক্ত কণ্ঠে বলল, কিন্তু আমি বাসি না। এই কথা অনেকবার শুনেছি, এখন অন্য কথা বলো। প্রত্যাখ্যান করতে হলেও অন্য কিছু বলে প্রত্যাখ্যান করো। এই এক কথা ভালোবাসি না ভালোবাসি না এগুলো শুনতে শুনতে অতিষ্ঠ আমি। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। ভাবলো ছেলেটাকে এখন বলা উচিত কিছু, হয়তো অতীতের সবটা নয়, অন্তত কিছুটা বলা উচিত। তাতে হয়তো জায়ান পিছু ছাড়বে তার। সত্যি ভালোবাসুক বা অভিনয় করুক, যেটাই হোক না কেন, তাকে থামানো উচিত এখন। এই সকাল বিকাল এত ভালোবাসি ভালোবাসি নামক বিষাক্ত শব্দটা শুনতে আর ভালো লাগছে না তার। জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো পূর্বাশা। অতঃপর জায়ানের পানে তাকিয়ে বলল, অতীতে আমিও কাউকে ভালোবেসেছিলাম। হৃদয় কাঁপালো জায়ানের। পূর্বাশা ভালোবাসতো কাউকে, এখনো কি তাকেই ভালোবাসে মেয়েটা, যার জন্য বারংবার প্রত্যাখ্যান করেছে তাকে? বক্ষস্থল যেন জ্বলে উঠল জায়ানের। নিজের ভালোবাসার মানুষটার কণ্ঠে অন্য কাউকে ভালোবাসার কথা শ্রবণ করা যে কি নিদারুণ যন্ত্রণার, তা কাউকে সে বোঝাবে কি করে? অস্থির হলো ছেলেটার চিত্ত, কম্পিত কণ্ঠে শুধালো, এখনো ভালোবাসো তাকে? না, তবে সে। এইটুকু বলতেই পূর্বাশাকে থামিয়ে দিল জায়ান। মেয়েটা এখন আর ভালোবাসে না তাকে, এইটুকু তথ্য যথেষ্ট তার জন্য। অতীতে কি হয়েছিল বা পূর্বাশার কণ্ঠে বা অন্য কোনো পুরুষের সাথে তার ভালোবাসার গল্প শুনে নিজের হৃদয় ব্যথিত করার কোনো ইচ্ছে নেই তার। নিজের ভালোবাসার মানুষের কণ্ঠে অন্য কাউকে তার ভালোবাসার কথা শ্রবণ নিশ্চয়ই কোনো সুখকর অনুভূতির জন্ম দেবে না। এমনি এই রমণীর কণ্ঠে সকাল বিকেল ভালোবাসি না শুনতে শুনতে
হৃদয় ক্ষত বিক্ষত তার। এমন হৃদয় এখন আবার মরিচ ভিজানোর মতো ইচ্ছে নেই জোয়ান। এমন হৃদয় এখন আবার মরিচ ছিটানোর কোনো ইচ্ছে নেই জায়ানের। সে বাধা দিল পূর্বাশাকে, অতঃপর নিচে বলল, আর কিছু শুনতে চাই না আমি। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে ভালোবাসি এবং বাসবো, এটাই সত্যি। এখন এত যদি তোমার কোনো ভয়ঙ্কর অতীত থাকে, 4-5টা বাচ্চা কাচ্চা থাকে, থাকুক, তাতে আমার কোনো সমস্যা নেই। সবটা মেনেই আমি তোমাকে ভালোবাসি এবং বাসবো। মৃদু হাসল পূর্বাশা, তাচ্ছিল্যের কণ্ঠে বলল। সব আবেগ, আবেগ কেটে গেলে হয়তো আমিও কেটে যাব। জায়ান এগিয়ে গিয়ে পূর্বাশার নিকটে দাঁড়ালো, একটু ঝুঁকে নিজের মুখটা নিল মেয়েটার কানের কাছে, মৃদু কণ্ঠে বলল, একবার আমাকে গ্রহণ করেই দেখো না কৃষ্ণময়ী। এই আবেগটাকেই তোমার দৃষ্টিতে ভালোবাসায় রূপান্তর করে ছাড়বো আমি। পূর্বাশা হতাশ হলো। এই ছেলেটাকে আদৌ বুঝিয়ে লাভ আছে কি কোনো? মাঝে মাঝে আজকাল পূর্বাশার হৃদয়ও কেমন বিশ্বাস করতে শুরু করেছে জায়ানকে। তবে ছেলেটাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে বাধা প্রদান করছে তার মস্তিষ্ক। পুরনো তিক্ত অতীতগুলো বারংবার ভেসে উঠছে মস্তিষ্কের স্মৃতির পাতায়। মেয়েটাকে সাবধানী বাণীতে আদেশ দিচ্ছে, কাউকে বিশ্বাস করিস না তুই পূর্বাশা। তোর মতো কুৎসিত নারীকে সত্যিকারের ভালোবাসে না কেউ। সবাই মায়া মোহ নয়তো অতীতের মতো কোনো বাজি। এই বিষাদময় খেলায় পা দিস না তুই পূর্বাশা। পূর্বাশা শুনল তার মস্তিষ্কের কথা। অতীতের নিজের হৃদয়ের কথা শুনে ভুল করেছিল, যে ভুলের মাসুল আবার ওই হৃদয়টাকেই রক্তাক্ত করেছিল বাজেভাবে। পূর্বাশা কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে হতাশ কণ্ঠে বলল, পাগলামি বন্ধ করুন আপনি জায়ান ভাই। জায়ান মৃদু হাসল, নরম কণ্ঠে বলল, নিজের ব্যক্তিত্ব ভেঙে তোমার ভালোবাসায় পাগলামোটা চলে এসেছে কৃষ্ণময়ী। সে পাগলামো কি আর আদৌ আমার পক্ষে বন্ধ করা সম্ভব? পূর্বাশার দৃষ্টি তীক্ষ্ণ হলো, শক্ত কণ্ঠে সে বলল, চাইলেই সব সম্ভব। হয়তো, কিন্তু আমি চাইছি। পূর্বাশা আর কথা বাড়াতে চাইল না। এই লোকের সাথে কথা বলাই বেকার। সে যাই বলুক না কেন, সর্বদা তার কথার উল্টো জবাব তৈরি থাকে জায়ানের। পূর্বাশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, অতঃপর হনহন করে বেরিয়ে এলো পার্কের বাইরে। জায়ানও ছুটল পূর্বাশার পিছু পিছু। পার্কের বাইরে যেতেই পূর্বাশা আর জায়ান মুখোমুখি হলো ত্রিশাম আর চ্যাংয়ের। ত্রিশাম হন্তদন্ত হয়ে ছুটে গেল পূর্বাশার সম্মুখে, অস্থির কণ্ঠে বলল, তুই ঠিক আছিস তো পূর্বা? ত্রিশামের কথা মাঝেই চ্যাং তাকালো জায়ানের পানে। অবাক হলো সে, অবাক কণ্ঠে শুধালো, এ কি ভাই, তোর এত সুন্দর ধবধবে মোলার মতো চেহারার মধ্যে এমন গাজরের মতো লাল দাগ পড়েছে কিভাবে? তাও আবার গাজরের পেটের মধ্য থেকে ছোট বড় 5টা পা গজিয়ে গালের চারদিকে ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে। চ্যাংয়ের কথা শুনে ত্রিশাম তাকালো জায়ানের পানে। অবাক হলো সেও। এ কি, জায়ানের গালে এমন থাপ্পড়ের দাগ কেন? এই থাপ্পড়ের দাগ থাকার কথা ছিল তো পূর্বাশার গালে। রেগে তো ছিল জায়ান, আর ভুক্তভোগী ছিল পূর্বাশা। তাই তো তাদের হন্য হয়ে এত খোঁজা। কিন্তু এখানে এসে দেখছে উল্টো কেস। যে থাপ্পড়ের দাগ পূর্বাশার গালে থাকার কথা ছিল, সেই থাপ্পড় জায়ানের গালে। রাগে হতবিহল হয়ে জায়ান আবার নিজের গালে নিজের থাপ্পড় মেরে দেয়নি তো? কিন্তু গালে বসা হাতের আকারটা তো ছোট দেখাচ্ছে। তবে কি জায়ানের গালে ছক্কাটা পূর্বাশায় মেরেছে? ত্রিশাম জায়ানের গালের দিকে দৃষ্টি রেখেই পূর্বাশাকে বলল, পূর্বা, তোর হাতটা দেখি তো। ভ্রু কুচকালো পূর্বা, অবাক সুরে শুধালো। কেন? ত্রিশাম বিরক্ত হলো, বিরক্তি ভরা কণ্ঠে বলল, আহ, দেখা না। পূর্বাশা হাতটা দেখালো। ত্রিশাম একটু এগিয়ে নিজের হাত বাড়িয়ে ধরল পূর্বাশার হাতটা। ওলটপালট করে দেখে তাকালো জায়ানের গালের দিকে, অতঃপর হতবাক কণ্ঠে প্রশ্ন করলো, আসলে রেগে কি ছিল? জায়ান এগিয়ে গিয়ে ত্রিশামের হাত থেকে পূর্বাশার হাতটা ছাড়িয়ে নিল, অতঃপর জায়ানের পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোর ভবিষ্যৎ দুলাভাই। এইটুকু বলেই পূর্বাশার পানে তাকালো জায়ান, বলল, তোমাকে না হোস্টেলে ফিরতে হবে? হোস্টেলে চলো। নিজের কথাটুকু বলে আর পূর্বাশার উত্তরটা শোনার প্রয়োজন বোধ করলো না জায়ান। নিজেই মেয়েটার হাত টেনে নিয়ে যেতে শুরু করলো জায়ান। সুদীর্ঘ আধারে ঢাকা এক রাত্রি কেটে সকালের দেখা মিলল। রাতের আধারে নিস্তব্ধ কলেজ প্রাঙ্গণটা হই হই রই রই করে উঠেছে। ইতিমধ্যে ক্লাসও শুরু হয়ে গিয়েছে অনেকের। পূর্বাশার ক্লাস আজ একটু বেলা করে। ঘড়ি ধরে ক্লাস শুরুর 10 মিনিট আগে হোস্টেল ছেড়ে বেরোলো পূর্বাশা। সাথে প্রতিদিনের ন্যায় সাথী হিসেবে রয়েছে সেনজেই, জেফি আর সুজা।
একসঙ্গেই কলেজে যাচ্ছিল তারা। হঠাৎ কোথা থেকে ইয়ান এসে পথ আটকে দাঁড়ালো পূর্বাশার। ভ্রু কুঁচকালো মেয়েটা। হঠাৎ করে এ আবার কোথা থেকে টপকালো? এমনি তো জীবনে অশান্তির অভাব নেই, তার মধ্যে এ আবার নতুন এক অশান্তি। কণ্ঠে কিছুটা বিরক্তিবোধ নেই পূর্বাশা শুধালো। আপনি হঠাৎ এভাবে পথ আগলে দাঁড়ালেন যে? আমার উত্তর কিন্তু এখনো পাইনি আমি। কিসের উত্তর? কাল আমার প্রেম নিবেদনের উত্তর। সোজাসাপটাভাবে আমার উত্তর না। আমার উত্তর, আমি তোমাকে ভালোবাসি পূর্বাশা। কিন্তু আমি ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসো? ওই জায়ানকে? তাকেও ভালোবাসি না। ইয়ান হুট করেই পূর্বাশার নিকটে এসে দাঁড়ালো। নিজের হাত দুটো বাড়িয়ে ধরল পূর্বাশার হাত দুটো। হকচকিয়ে উঠল পূর্বাশা। বিরক্তি বোধে যেন ছেয়ে গেল তার সর্বাঙ্গ। ইয়ানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। নাক মুখ কুঁচকে শুধালো। কি করছেন কি? হাত ছাড়ুন আমার। ইয়ান খুব একটা পাত্তা দিল না পূর্বাশার কথায়। সে হাত ছাড়ল না মেয়েটার, বরং আরও গাঢ়ভাবে চেপে ধরল পূর্বাশার হাত দুটো। কাতর কণ্ঠে বলল, দেখো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সেই আমাদের প্রথম দেখার পর থেকে তোমার আচার আচরণ বৈশিষ্ট্য সর্বদাই মুগ্ধ করেছে আমাকে। তোমার অন্যের জন্য ভাবা সুন্দর হৃদয় তোমার প্রতি আমার অনুভূতি জাগাতে বাধ্য করেছে। এতদিন বলতে পারিনি। পাশে যদি তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, ভুল বোঝো আমাকে। কিন্তু যখন দেখলাম জায়ান তোমার পিছনে পড়েছে, সেও নাকি ভালোবাসে তোমাকে, তখন নিজেকে আর সংবরণ করে রাখতে পারলাম না। তোমাকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরলো আমাকে। তাই তো দ্রুতই ছুটে এলাম তোমার কাছে আমার ভালোবাসার দাবি নিয়ে। পূর্বাশা শুনল ইয়ানের কথাগুলো। ছেলেটা মিথ্যা বলছে নাকি সত্যি জানা নেই তার। ছেলেটার ভবিষ্যতে সে পূর্বাশার আচার ব্যবহার বৈশিষ্ট্য অর্থাৎ অল্প কথায় মন দেখে ভালোবেসেছে। কিন্তু আজকালকার যুগে কি সত্যি মন থেকে ভালোবাসা হয়? হয় না। আজকালকার যুগে ভালোবাসা হয় শারীরিক সৌন্দর্য, লালসা কিংবা টাইম পাসে। ইয়ানের কথা শুনে জোরে হাসতে ইচ্ছে হলো পূর্বাশার, কিন্তু সে হাসল না, বরং শক্ত কণ্ঠে বলল, হাত ছাড়ুন আমার। এভাবে হুট করে বিনা অনুমতি একজন নারীর হাত ধরা কোন ধরনের অসভ্যতাম? ইয়ান পূর্বাশার হাত তবুও ছাড়ল না। কাকুতি ভরা কণ্ঠে বলল, দেখো পূর্বাশা। বাকি কথা সম্পূর্ণ করতে পারল না ইয়ান। তার আগে ছেলেটার নাক বরাবর সজোরে একটা ঘুষি পড়ল। সাথে সাথে ছিটকে গেল ইয়ান। আকস্মিক ঘটনায় হতবাক হলো উপস্থিত সকলে। পাশ ফিরে তাকাতেই নজর এলো জায়ানের রক্তলাল মুখশ্রী। কোথায় কেমন ফোঁস করছে ছেলেটা। হস্তচড়া মুষ্টিবদ্ধ এখনো। জায়ানকে দেখেই ইয়ান উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ফর্সা নাকটায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে উঠেছে ইতিমধ্যেই। ইয়ানকে উঠতে দেখে জায়ান ঝড়ের গতিতে এগিয়ে গেল তার পানে। শক্ত করে কলারটা চেপে ধরে বলল, ও হাত ছাড়তে বলছিল, শুনিসনি তুই? তারপরও কেন হাত ছাড়লি না তুই, হ্যাঁ? কথাটা বলেই ইয়ানকে জোরে একটা ধাক্কা মারল জায়ান। ক্রোধিত কণ্ঠে বলল, আমার কৃষ্ণময়কে তোর স্পর্শ করার সাহস হলো কি করে? পূর্বাশা দ্রুত গিয়ে দাঁড়ালো তার সম্মুখে। ছেলেটা এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে তাতে না মেরে দেয় ইয়ানকে। রেগে গেলে এই পুরুষের দ্বারা যে কোনো কাজ সম্ভব। ভয় পেল পূর্বাশা। মেয়েটা বাধা প্রদান করলো জায়ানকে, বলল, ঝামেলা করবেন না প্লিজ, ওনাকে ছেড়ে দিন। ক্রোধে উন্মুক্ত জায়ানের হৃদয় পর্যন্ত পৌঁছালো না এই কথা। তার কৃষ্ণময়ীকে কেউ ছুঁয়েছে, হোক তা হাতে কথা, সে কিভাবে মেনে নেবে? হোক সে হাত, এই কথা সে কিভাবে মেনে নেবে? গতকাল তৃষা একটু ছুঁয়েছিল, তাই সহ্য হচ্ছিল না। আর আজ এই বদমাইশ ছেলেটা। ক্রোধের বশবর্তী জায়ান তার সম্মুখ থেকে সরিয়ে দিল পূর্বাশাকে। যদিও সে আস্তে সরিয়ে দিতে চেয়েছে, কিন্তু ক্রোধের কারণে তা ধাক্কায় পরিণত হয়েছে। জায়ানের দেওয়া ধাক্কায় পূর্বাশা ছিটকে পড়ল ইট কংক্রিটে গড়া রাস্তার ওপর। কণ্ঠে আ করে ব্যথাতুর ধ্বনি তুলল তৎক্ষণাৎ। হকচকালো সেনজেই, জেফি, সুজা, ইয়ন এবং জায়ান নিজেই ছুটে গেল পূর্বাশার কাছে। ইয়ানকে ভুলে জায়ানও ছুটল মেয়েটার কাছে। পাকা রাস্তায় পড়ে পূর্বাশার কপালের একপাশে একটু কেটে গেছে, রক্ত ঝরছে। অস্থির হলো জায়ান, বিচলিত ভঙ্গিতে বলল, তুমি ঠিক আছো কৃষ্ণময়ী? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ইয়ানও দৌড়ে এলো পূর্বাশার কাছে, অস্থির কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো পূর্বাশা? পূর্বাশা যেন গর্জে উঠল এবার। সেনজের অসহায়তায় উঠে দাঁড়ালো সে। হাঁটুতে ও কিছুটা ব্যথা পেয়েছে কিনা তীব্র ক্রোধ নিয়ে মেয়েটা ঝরঝরে কণ্ঠে বলল,
সমস্যা কি আপনাদের? কি পেয়েছেন আপনারা আমাকে? মজা করার পাত্রী নাকি বিনোদনের খোরাক? যে নারী নিজেই কুৎসিত চেহারার জন্য দেশে অবহেলিত, তাকে বিদেশে এত এত সুদর্শন পুরুষ মাত্র এই কয়েকটা দিনে একদম ভালোবেসে উল্টে ফেলেছে, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করো পূর্বাশা, আমি সত্যিই তোমাকে। এইটুকু বলতেই জায়ানকে থামিয়ে দিল পূর্বাশা। শক্ত কণ্ঠে বলল, দেশ ছেড়ে বিদেশে এসেছিলাম একটু শান্তির আশায়, একটু ভালোভাবে বাঁচতে। এখন দেখি না, আমি এর থেকে দেশেই শান্তিতে ছিলাম। কথাটুকু বলে একটু থামলো পূর্বাশা, অতঃপর আবার বলল, অনেক হয়েছে, আপনাদের অনেক অভিনয় আমি সহ্য করেছি, আর নয়। এবার আমার ফিরে যাওয়ার পালা। দেশের মানুষ দেশেই ফিরে যাব, আবার থাকবো না এই ভিন দেশে অশান্তির কারাগারে। আমি আমার বাংলাদেশেই ফিরে যাব। আর পারলে আমাকে আপনারা মাফ করেন, আমি আপনাদের কারোরই ভালোবাসা গ্রহণ করতে পারলাম না, দুঃখিত। এত ভালোবাসা পাওয়া আমার আবার অভ্যাস নেই। এইটুকু বলে থামলো পূর্বাশা। স্তব্ধ হলো জায়ান। মস্তিষ্কে হানা দিল অনেক কাল আগে ঘটে যাওয়া তার অদেখা, তবে তার এই ছোট্ট জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত ঘটনা। সেও তো বাংলাদেশে চলে গিয়েছিল, যদিও বলে গিয়েছিল যে ফিরে আসবে, কিন্তু আর এলো না। তার শৈশব কৈশোর জীবনের অনেকটা ভালো থাকার মুহূর্ত কেড়ে নিল অজান্তেই। তবে কি পূর্বাশাও চলে যাবে ঠিক বহুকাল আগের সেই অদেখা ব্যক্তির মতোই? আর আসবে না ফিরে? সেও তা খুঁজে পাবে না পূর্বাশাকে, সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে সেই মেয়েটাকে। না না, এ হতে পারে না। সে হারিয়ে যেতে দিতে পারে না পূর্বাশাকে। ভেতরে ভেতরে উন্মাদ হয়ে পড়ল ছেলেটা। সেও কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না জায়ান। এই কয়টা দিন ঠিক কিভাবে যে ছেলেটা নিজেকে সামলে রেখেছে, বারংবার পূর্বাশার সম্মুখে নিজের ক্রোধকে দমিয়ে রেখেছে, তা একমাত্র সেই জানে। জায়ান ছোটবেলা থেকেই কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ। তার চরিত্রের সঙ্গে ছ্যাচরা বেহায়া শব্দ দুটো বরাবরই মেয়ে বানান। কিন্তু এই মেয়েটাকে পাওয়ার জন্য, নিজের কাছে রেখে দেওয়ার জন্য সে ছ্যাচরা বেহায়া হতেও দুইবার ভাবেনি। আর সেই নারী কি না আজ চলে যাবে তাকে ছেড়ে? আজ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না জায়ান। বহুকাল আগে সংঘটিত সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দিতে পারে না সে। পূর্বাশা শুধুমাত্র জায়ানের, আর তার কাছেই থাকবে সারা জীবনের জন্য। না থাকতে চাইলে জোর করে নিজের সাথে বেঁধে রাখবে, তবুও হারিয়ে যেতে দেবে না। বিড়বিড়িয়ে উঠল জায়ান, ধরা গলায় নিজেকে নিজে শুধালো, পূর্বাশা আমার, শুধুমাত্র আমার। সে আমাকে ছাড়া কোথাও যেতে পারে না। পরক্ষণে আবার চিৎকার করে উঠল ছেলেটা। স্থান কাল পাত্র ভুলে চিৎকার করে সে বলল, না, তুমি আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না। আমাকে একা করে দিয়ে তুমি পালিয়ে যেতে পারো না কৃষ্ণময়ী। জায়ানের হুঙ্কারে কেঁপে উঠল উপস্থিত সবাই। পূর্বাশা প্রথমে ভয় পেলেও পরক্ষণে সামলে দিল নিজেকে। শক্ত হতে হবে তাকে, আর কারো সম্মুখে নিজেকে দুর্বল কিংবা নরম প্রকাশ করা যাবে না। লোকচক্ষুর সম্মুখে নিজেকে দুর্বল প্রমাণ করতে করতেই তো তার আজ এই দশা। পূর্বাশা জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শক্ত করলো, কণ্ঠে কাঠিন্য এনে বলল, আপনি ভুল করছেন জায়ান ভাই, আমি পালিয়ে যাচ্ছি না। আমি সকলের সম্মুখে সরাসরিভাবেই বলে কয়ে চলে যাচ্ছি। আর ভুলে যাবেন না, আপনার সাথে আমি এখনও কোনো সম্পর্কে আবদ্ধ ছিলাম না, হোক তা প্রেমের সম্পর্ক কিংবা বন্ধুত্বের সম্পর্ক। আমার কাছে আপনি শুধুমাত্র আমার কাজিনের বন্ধু। তাহলে এখানে আমার আপনাকে ছেড়ে যাওয়ার কথা আসছে কোথা থেকে? আশ্চর্য। জায়ান কিঞ্চিত সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল পূর্বাশার পানে, অতঃপর হুট করেই কোলে তুলে নিল মেয়েটাকে। কণ্ঠে প্রগাঢ় ক্রোধ এঁটে বলল, আমি তোমাকে কোথাও যেতে দেব না কৃষ্ণময়ী। আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি। কণ্ঠে ধরে রাখা বাক্যগুলো সমাপ্তি ঘটিয়েই তাকে নিয়ে কলেজের বাইরের দিকে ছুটল জায়ান। সেনজে, জেফি কিংবা সুজা কেউই সাহস পেল না জায়ানকে আটকানোর। এতক্ষণ জায়ানের ক্রোধের এক ঝলক দেখেই দিশেহারা তারা। ইয়ান অবশ্য গিয়েছিল জায়ানকে আটকানোর উদ্দেশ্যে, কিন্তু পারেনি। এক ঘষিতেই তার নাক যে আর নাক নেই, সুন্দর গোলগাল লাল এক টমেটোতে পরিণত হয়েছে। তার উপর রাস্তায় ছিটকে পড়েও হাতে পায়ে কিছুটা ব্যথা পেয়েছে। দুর্বল শরীর নিয়ে দৌড়ে জায়ানকে ধরতে সে সক্ষম হয়নি। ঘটনা কর্ণে পৌঁছাতে ত্রিশাম আর চ্যাংও দৌড়ে এসেছিল এই স্থানে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা পৌঁছানোর পূর্বেই পূর্বাশাকে নিয়ে প্রস্থান করেছে জায়ান। ত্রিশাম যেন অথই সাগরের মধ্যভাগে পড়ল টুপ করে। এখন সে কোথায় খুঁজবে ছেলের মেয়ে দুটোকে? এই মুহূর্তে ত্রিশামের একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে। সেদিন নিজের উদ্ভব কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে এয়ারপোর্টে যদি জায়ানকে না পাঠাতো,
তবে আজ এই দিনগুলো তার দেখতে হতো না। সব দোষ তার। সে কেন পূর্বাশাকে আনতে জায়ানকেই পাঠিয়েছিল? খানিক সময় পরই পূর্বাশাকে নিয়ে জায়ান পৌঁছালো তার কাঙ্ক্ষিত স্থানে। এবার আর পূর্বাশাকে নিয়ে এদিক সেদিক কিংবা পার্কে সে যায়নি। সোজা কলেজের কাছে নিজের ফ্ল্যাটে চলে এসেছে সে। প্রথমত অবশ্য মেয়েটা অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছে নিজেকে, কিন্তু পারেনি। অমন এক শক্তপোক্ত মানুষের সাথে এত সহজে পেরে ওঠা কি সম্ভব নাকি? ফ্ল্যাটের মধ্যে ঢুকেই পূর্বাশাকে নামিয়ে দিল সে। ছাড়া পেয়েই পূর্বাশা ছুটল দরজার দিকে। উদ্দেশ্য পালিয়ে যাবে সে, কিন্তু পারল না। তার পিছু ছুটে জায়ান তাকে নিজের সাথে জড়িয়ে ধরল পিছন থেকে। পূর্বাশা ছটফটিয়ে উঠল। এমনি লোকটাকে আজ অন্যরকম লাগছে তার, কেমন উন্মাদের মতো আচরণ করছে। তারপর এভাবে তুলে এনে অজানা এক ফ্ল্যাটে আটকে দিয়েছে। ভয় লাগছে পূর্বাশার। বক্ষস্থল কেঁপে যাচ্ছে ভয়ঙ্করভাবে। এখানে একা একটা ফ্ল্যাটে ছেলেটা তার কোনো সর্বনাশ করে দেবে না তো? ভয়ে যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে মেয়েটার। পূর্বাশার ভয়ের মধ্যে জায়ান মুখ গুজে দিল পূর্বাশার ঘাড়ে। কাকুতি ভরা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে চলে যেও না কৃষ্ণময়ী, আমি যে মরে যাব তুমি চলে গেলে। কেঁপে উঠল পূর্বাশা। জায়ানের কাকুতি ভরা কণ্ঠে বলা বাক্যগুলো কর্ণে পৌঁছালো না তার। উল্টো সে ব্যস্ত ছেলেটার গভীরতম স্পর্শটা হজম করতে। ভয় আরও বাড়ল পূর্বাশার। এভাবে কেন তাকে হুট করে ছুঁয়ে দিল জায়ান? এবার যদি সত্যিই তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে? আজকাল বিশ্বাস করতে কে আছে? আর সেখানে বিদেশি পুরুষরা তো এমনি একটু অন্য ধাঁচের হয়। ঢোক গেল পূর্বাশা। নিজের থেকে জায়ানকে ছাড়িয়ে দিল ধাক্কা মেরে। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আমাকে এখান থেকে নিয়ে এসেছেন, আমি বাড়ি যাব, আমি বাংলাদেশে ফিরে যাব, আর কখনো আসবো না এই ভিন দেশে চীনের মাটিতে। আমাকে প্লিজ ছেড়ে দিন। জায়ান যেন উত্তেজিত হয়ে পড়ল আবারও। পূর্বাশা বাংলাদেশে চলে যাবে আর ফিরে আসবে না, এই ভয়টাই তো সে পাচ্ছিল এতক্ষণ। যাকে নিজের কাছে রাখার এত চেষ্টা, সে কিনা বলছে চলে যাবে আর ফিরবে না। নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে পারল না জায়ান। ঠাস করে একটা চড় মেরে বসলো পূর্বাশার গালে। ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যাবি? আমাকে? এত বড় সাহস তোর? জায়ানের থাপ্পড় খেয়ে ছিটকে মেঝেতে বলল মেয়েটা। ঠোঁটের কোণ ঘেঁষে লবণাক্ত এক রক্ত স্রোতের উপস্থিতি টের পেল পূর্বাশা। চিনচিনে ব্যথার আভাস সেখানে। হয়তো কেটে গেছে অশ্বদয়ের প্রান্তভাগ। মাথাটাও কেমন টনটন করে উঠেছে। পূর্বাশা যেন নির্বাক স্তব্ধ হয়ে পড়ল। ওভাবেই বসে রইল মেঝেতেই। এদিকে নিজে থাপ্পড় মেরে নিজেই যেন হতভম্ব হয়ে পড়ল জায়ান। ছুটে গেল মেয়েটার কাছে, অস্থির কণ্ঠে বলল, সরি কৃষ্ণময়ী, তোমাকে আঘাত করতে চাইনি আমি। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ না করতে পেরে আঘাত করে ফেলেছি, মাফ করো আমাকে। পূর্বাশা উত্তর দিল না কোনো। মাথা তুলে সে তাকালো শুধু জায়ানের পানে। কলিজাটা ছ্যাদ করে উঠল জায়ানের। ঠোঁট কেটে রক্ত ঝরছে মেয়েটার। কপালের এক করে রক্ত জমাট বেঁধে রয়েছে। পা দিয়ে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। চোখ ভর্তি অশ্রুকণায় আবিষ্ট। কেমন বিধ্বস্ত লাগছে মেয়েটাকে। আর এই সব কিছুর জন্য দায়ী জায়ান নিজেই। সে কিভাবে পারল মেয়েটাকে এভাবে আঘাত করতে, এভাবে কষ্ট দিতে? পাগলের ন্যায় নিজের গালে নিজে সজোরে কয়েকটা থাপ্পড় মারল জায়ান। উত্তেজিত কণ্ঠে বলল, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। কথাটা বলেই আবার দৌড়ে গেল সে পূর্বাশার পানে। তার বাহু ধরে অপরাধীর ন্যায় বলল, সরি কৃষ্ণময়ী, আমি তোমাকে আঘাত করতে চাইনি, আমাকে মাফ করে দাও দয়া করে। জায়ানের হয়তো আরও কিছু বলার ছিল, কিন্তু সে আর কিছু বলার আগেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ত্রিশাম, চ্যাং আর মিসেস শিউ। পূর্বাশার এমন বিধ্বস্ত অবস্থা থেকে আটকে উঠল সবাই। এক মুহূর্ত সবাই নষ্ট না করে ত্রিশাম ছুটে গেল পূর্বাশার পানে। ধাক্কা দিয়ে সরিয়ে দিল চ্যাংকে। অতঃপর পূর্বাশার হাত ধরে বলল, তুই ঠিক আছিস পূর্বা? এই অবস্থা হলো কি করে তোর? জায়ান মেরেছে? পূর্বাশা উত্তর দিল না কোনো। সে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে জায়ানের পানে। ছেলেটা কেন এমন পাগলের ন্যায় আচরণ করছে তার জন্য? জায়ান সত্যিই কি তাহলে তাকে ভালোবাসে? ভালো না বাসলে এত পাগলামি তো আসার কথা নয়। না, এই পাগলামি কখনো অভিনয় হতে পারে না। এতটাও নিখুঁত অভিনয় কখনো কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, যদি না তার হৃদয়ে কোনো অনুভূতি থাকে। পূর্বাশার আজ যেন কেন ভীষণ ইচ্ছে হচ্ছে জায়ানকে বিশ্বাস করতে। শরীরে ব্যথার প্রলেপ লাগলেও হৃদয়ে লেগেছে এক প্রবল অস্থিরতা। সিদ্ধান্ত নিতে পারছে না সে। তবে কি তার ধারণা ভুল? জায়ান নক্ষত্রের মতো নয়, সত্যি ভালোবাসে তাকে। পূর্বাশার ভাবনার মধ্যেই ত্রিশামের কণ্ঠস্বর ভেসে এলো। উত্তেজিত কণ্ঠে সে বলল, তুই একদম চিন্তা করিস না পূর্বা, আমি তোকে এইখান থেকে নিয়ে যাব, বাংলাদেশে তোর বাবা মায়ের কাছে নিয়ে যাব।
আর এখানে এই কষ্টের মধ্যে থাকতে হবে না তোকে। পূর্বাশা চোখ ঘুরিয়ে তাকালো ত্রিশামের পানে, অস্পষ্ট স্বরে বলল, বাংলাদেশে বাংলাদেশে নিয়ে যাবে আমাকে কষ্ট থেকে মুক্তি দিতে? পূর্বাশা ভাবতে বসলো, বাংলাদেশ কি সত্যি তার সুখের স্থান? সে সেখানে ভালো থাকবে? যদি ভালোই থাকতো তবে কেন আত্মহত্যার মতো একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে? আর চীনে কি সে সত্যিই কষ্টে আছে? জায়ান কষ্ট দিচ্ছে তাকে, নাকি ছেলেটা নিজেই নিজের ভালোবাসা বোঝাতে না পারার অনলে দগ্ধ হয়ে এমন উন্মাদের ন্যায় আচরণ করছে? সে কি তবে নক্ষত্রের করা অপরাধের শাস্তি জায়ানকে দিচ্ছে? পূর্বাশার ভাবনার মধ্যে ত্রিশাম আবারও বলে উঠল, তুই চিন্তা করিস না, আমি আজই দেশে ফেরার ব্যবস্থা করব। ত্রিশামের শেষ কথা যেন নরম হওয়া ক্রোধটা যেন আবারও জেগে উঠল জায়ানের। ছুটে গিয়ে সে কলা চেপে ধরল ত্রিশামের, হিসিয়ে বলল, ও কোথাও যাবে না, ও আমার কাছে থাকবে, বুঝেছিস তুই? আমার কৃষ্ণময়ী আমার কাছে থাকবে। আজ আর ভয়ে ত্রিশামও ছেড়ে দিল না জায়ানকে, শক্ত করে ধরল তার গলারটা, দাঁতে দাঁত চেপে বলল, মরার জন্য ওকে রেখে যাব আমি তোর কাছে? ওকে আমি এখন এই মুহূর্তে নিয়ে যাব, পারলে তুই আটকা। জায়ান বলতে গেল কিছু, কিন্তু তার আগে সজলে তার গালে একটা থাপ্পড় পড়ল। ছমকালো সবাই। জায়ান চকিত দৃষ্টিতে তাকালো পাশ ফিরে, দেখতে পেল মিসেস শিওর ক্রোধিত মুখশ্রী। ত্রিশামের কলার থেকে হাত দুটো আলগা হলো জায়ানের, ছেড়ে দিল সে ত্রিশামকে। ফিরে তাকালো মিসেস শিওর পানে, কাতর কণ্ঠে বলল, আমাকে তুমি মারলে মাম্মাম? জায়ানের কণ্ঠে মাম্মাম শব্দটা কর্ণ করে হানা দিতেই আশ্চর্য বনে গেল সবাই। মিসেস শিওকে জায়ান মাম্মাম বলে ডাকছে কেন? তিনি কি তাহলে জায়ানের মা? কিন্তু এতদিন হয়ে গেল ত্রিশাম আর চ্যাং থাকে জায়ানের সাথে, অথচ তাদের কলেজের মেডিকেল সেক্টরের ডাক্তার জায়ানের মা কেউ জানতেই পারল না। এদের দুজনের ব্যবহার দেখেও তো কখনো মনে হয়নি এরা মা ছেলে। ত্রিশাম আর চ্যাং গোল গোল চোখ চেয়ে আছে মিসেস শিও আর জায়ানের পানে। তপ্ত নিঃশ্বাস ফেললেন মিসেস শিও, সকলের পানে একবার দৃষ্টি বুলিয়ে অতঃপর তাকালেন নিজের ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন, আমি তোমাকে ভালোবাসতে শিখিয়েছি জায়ান, ভালোবাসাকে আঘাত করতে নয়। জায়ান একটু এগিয়ে গেল মায়ের কাছে, চোখে মুখে তার কাতরতার ছাপ স্পষ্ট। কিছুটা ব্যাকুল কণ্ঠে সে বলল, কিন্তু কৃষ্ণময়ী, ও যে আমায় ছেড়ে চলে যেতে চাইছে মাম্মাম, ঠিক বাবার মতো। বাবা যেমন তোমাকে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমাদের ছেড়ে পালিয়ে গিয়েছিল, ঠিক তেমন ভাবে। ছেলের কথায় ক্রোধ বাড়ল মিসেস শিওর। ঝাঁঝালো কণ্ঠে তিনি বললেন, আমি কতবার তোমাকে বলবো জায়ান, তোমার বাবা পালিয়ে যায়নি কিংবা আমাদের ছেড়েও চলে যায়নি, তিনি আসবেন, আবার ফিরে আসবেন আমাদের কাছে। ঠোঁট এলিয়ে তাচ্ছিলের হাসি হাসল জায়ান। পরক্ষণেই আবার চিৎকার করে উঠল ছেলেটা, উত্তেজিত কণ্ঠে বলল, মিথ্যা বলছো তুমি মাম্মাম, বাবা আর কখনো ফিরবে না আমাদের কাছে, তিনি আমাদের ভালোবাসেন না মাম্মাম। একটু থামলো জায়ান, কাতর কণ্ঠে আবার বলল, তার যদি ফেরারি হতো মা, তিনি এতদিনে ফিরে আসতো মাম্মাম। শৈশবে যখন স্কুলে বন্ধুদের সাথে তাদের বাবাকে দেখে ঘরে ফিরে এসে আমি বাবা বাবা বলে চিৎকার করে কান্না করতাম, বাবা ফেরার হলে তখনই ফিরতো। পাড়ায় খেলতে গেলে যখন দেখতাম অনেকেই তার বাবার সাথে খেলছে, তখন আমি মন খারাপ করে এক কোণে বসে থাকতাম। বাবা যদি ফেরার হতো তখনই ফিরতো। বাবাকে একবার দেখার জন্য আমি ঘুমের মধ্যে বাবা বাবা বলে চিৎকার করে উঠতাম, বাবা ফেরার হলে তখনই ফিরতো। কৈশোরে বাবার সম্পর্কে স্কুলে বন্ধু বান্ধবদের প্রশ্ন আমি জর্জরিত, সবার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলাম, নিজেকে বদ্ধ করেছিলাম একটা কক্ষে। বাবা তখনও ফিরে আসেনি, বাবা কখনো ফিরবে না মাম্মা, কারণ সে আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে তার নিজের ঠিকানায়। মিসেস শিও আর সহ্য করতে পারত না। নিজের ভালোবাসার মানুষের সম্পর্কে এমন কথা কেউ সহ্য করতে পারে না। তিনি ধমকে উঠলেন জায়ানকে, ধমকের সুরে বললেন, জায়ান, ধমকাবে না মাম্মাম, তুমি মানতে চাও বা না চাও, বাবা কখনো আর ফিরবে না আমাদের কাছে, আর আসবে না তিনি, আর এটাই সত্যি। ছেলের কথার প্রেক্ষিতে চুপ হয়ে গেলেন মিসেস শিও। তীব্র ব্যথায় জর্জরিত হয়ে উঠল তার বক্ষস্থল, চোখ দুটো ভয়ে উঠেছে চিকচিকে অশ্রুকণার সমারোহে। সত্যি তো জাফর চৌধুরী এখনো ফেরেনি। সেই যে বহু বছর আগে তার হাত দুখানা ধরে বলেছিল, আমি ফিরে আসবো শিউ, তোমাকে আমার স্ত্রীর যথাযথ সম্মান দিয়ে আমার দেশে নিয়ে যাব, আমার জন্য অপেক্ষা করো তুমি। সেই থেকে আজ পর্যন্ত মিসেস চৌধুরী অপেক্ষা করছে জাফর চৌধুরী তার স্বামীর, কিন্তু সে ফেরেনি।
তবে কি জায়ানের কথাই সত্যি? সত্যি কি সে পালিয়ে গেছে তাদের ছেড়ে? না, কখনো না। জাফর ভালোবাসে তাকে। সে যখন একবার বলেছে সে ফিরবে, তখন সে অবশ্যই ফিরবে মিসেস শিওর কাছে। মিসেস শিওকে চুপ থাকতে দেখে জায়ান তার সাথে আর কথা বাড়ালো না। ফিরে তাকালো সে ত্রিশামের বাড়ি। অনুনয়ের সুরে বলল, দেখ ত্রিশাম, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি সত্যিই ভালোবাসি পূর্বাশাকে। ওকে আমার কাছ থেকে প্লিজ তোরা কেড়ে নিস না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল ত্রিশাম। এতক্ষণ জায়ান আর মিসেস শিওর কথোপকথনে তার হৃদয় নরম হয়েছে একটু হলো, কিন্তু তাই বলে এই অবস্থায় মেয়েটাকে জায়ানের হাতে ছেড়ে দিতে পারে না সে। জায়ানের ক্রোধ সম্পর্কে সে ভালোভাবেই অবগত। ক্রোধের বশবর্তী হয়ে মাত্র এইটুকু সময়ের মধ্যে মেয়েটার কি অবস্থা করেছে জায়ান। আর যদি সারা বছর থাকে তাহলে ঠিক কি হবে? মেয়েটা বাঁচবো তো আদৌ? হতে পারে পূর্বাশা ত্রিশামের আপন বোন নয়, কিন্তু বোন তো। বোন ব্যতীত পূর্বাশাকে কখনো অন্য চোখে দেখেনি। পূর্বাশার কথা ভেবেই কিছুটা শক্ত কণ্ঠে ত্রিশাম বলল, কিন্তু পূর্বাশা তোকে ভালোবাসে না জায়ান। আর তাছাড়া আজকের পর পূর্বাশা চাইলেও আমি ওকে তোর কাছে রাখবো না। মাত্র কয়েক মুহূর্ত মেয়েটার কি অবস্থা করেছিস একবার দেখেছিস? জায়ান অনুতপ্ত হলো, অপরাধীর কণ্ঠে বলল, ক্রোধের বশে করে ফেলেছি, আমি ইচ্ছে করে করিনি। এর শোধ, এই ক্রোধ শেষ করবো তোকে। ত্রিশামের কথার মধ্যেই ভেসে এলো পূর্বাশার কণ্ঠস্বর। এতক্ষণে মুখ খুলেছে মেয়েটা। ভাঙা ভাঙা কণ্ঠে এসে বলল, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবে ত্রিশাম ভাই? জায়ানের হৃদয়টা যেন যন্ত্রণায় হাহাকার করে উঠল। এতটা ক্রোধ, এতটা পাগলামি না করলেও তো সে পারত। মেয়েটার কি অবস্থা করেছে সে? ত্রিশাম উত্তর দেওয়ার আগেই জায়ান উত্তর দিল, বলল, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি তোমাকে। কথাটুকু শেষ করে জায়ান এগিয়ে গেল পূর্বাশার পানে। হাত বাড়িয়ে মেয়েটাকে ধরবে ঠিক তখনই তাকে বাধা দিল ত্রিশাম। অতঃপর বলল, অনেক করেছিস, তোকে আর কষ্ট করতে হবে না। আমার বোনকে আমি নিয়ে যাচ্ছি। ত্রিশাম ধরে মেঝে থেকে তুলল পূর্বাশাকে। মেয়েটা আস্তে ধীরে উঠে দাঁড়ালো। জায়ান আবার এগিয়ে গেল পূর্বাশার পানে, ধরতে চাইল তাকে, কিন্তু ত্রিশাম সরিয়ে নিল পূর্বাশাকে। বেশ ঠান্ডা কণ্ঠেই জায়ানকে বলল, জানিস তো জায়ান, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত ভালোবাসাও একসময় বিপরীত পক্ষের মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এইটুকু বলে থামলো ত্রিশাম। আবার বলল, আসলে অতি শব্দটাই ভালো নয়। নিজের কথার পরিসমাপ্তি ঘটিয়ে আর একদণ্ড ত্রিশাম দাঁড়ালো না ছায়ানাটের ফ্ল্যাটে। পূর্বাশাকে সাথে নিয়ে পা বাড়ালো ফ্ল্যাটের বাইরে। চ্যাং ও পিছু নিয়েছিল তাদের, কিন্তু বাদ সাধল ত্রিশাম। বলল, তুই জায়ানের কাছে থাক, ওকে সামলা। চ্যাং আর গেল না। ত্রিশাম আর পূর্বাশার পিছু পিছু থেকে গেল জায়ানের কাছেই। জায়ান চেষ্টা করলো ফ্ল্যাট থেকে বেরোতে, পূর্বাশার সাথে যেতে, কিন্তু তাকে আবার আটকে দিলেন মিসেস শিও। জায়ান তাকালো মিসেস শিওর পানে, অধৈর্য কণ্ঠে বলল, আমাকে যেতে দাও মামাম, নয়তো ওরা আমার কৃষ্ণময়কে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। মিসেস শিও চোখ মুখ শক্ত করলেন, থমথমে কণ্ঠে বললেন, তুমি যেটা করেছো তারপরও আমি পূর্বাশার পিছনে তোমাকে যেতে দিতে পারি না জায়ান। আমি মানছি তুমি ভালোবাসো মেয়েটাকে, তবে এই মুহূর্তে তোমার ভালোবাসাও হওয়ার জন্য বিপজ্জনক। নিজের কথা শেষ করে মিসেস শিও জায়ানকে আটকে দিলেন ফ্ল্যাটে। জায়ানের কাছে থাকা ডুপ্লিকেট চাবিটা নিয়ে বাইরে বেরিয়ে এলেন তিনি। জায়ান উন্মাদের ন্যায় দরজা ধাক্কাচ্ছে, কিন্তু খুলে দিচ্ছে না কেউ। অবশ্য খুলে দিতে চাইলেও তো খুলে দিতে পারবে না। ফ্ল্যাটের সব চাবি চেয়ে মিসেস শিওর কাছে। চাং ভয় পেল একটু। জায়ানের মন মানসিকতা এমনি ভালো নেই এখন, তার উপর ঘরে বন্ধ করে রেখেছে। সেটা যদি উল্টোপাল্টা কিছু করে বসে, আবার মিসেস শিওর কাছে কিছু বলতেও সাহস হচ্ছে না তার। কিন্তু বন্ধুর যদি সত্যি কিছু হয়ে যায়, তবে পরে হাজার সাহস দিয়েও বা কী করবে সে? জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো চ্যাং। অতঃপর আমতা আমতা করে মিসেস শিওকে বলল, এভাবে জায়ানকে আটকে রাখা কি ঠিক হচ্ছে ম্যাম? যদি উল্টোপাল্টা কিছু করে বসে ও? চ্যাংয়ের কথায় হাসলেন মিসেস শিও। অতঃপর বললেন, আমার ছেলেকে আমি ভালোভাবে চিনি চ্যাং। পূর্বাশাকে ফিরিয়ে পাওয়ার জন্য, নিজের করে পাওয়ার জন্য হলেও ও বেঁচে থাকবে। কতটুকু বলে একটু থামলেন, আবার বললেন, ওর এখন কিছু সময়ের প্রয়োজন চ্যাং। এই দেখ ওর এখন কিছুটা প্রয়োজন ওর এখন কিছুটা সময়ের প্রয়োজন চ্যাং। এই যে দেখছো,
এখন উন্মাদের ন্যায় দরজা ধাক্কাচ্ছে। এরপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে ও। ভাবতে শুরু করবে আজকে ওর করা প্রতিটি ছোটোখাটো ভুল নিয়ে। তারপর কাল থেকে দেখবে ও নতুনভাবে আবার পূর্বাশার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবে। তবে সেই চেষ্টার মধ্যে আজকের করা কোনো ভুল আর তুমি খুঁজে পাবে না। ও আর ক্রোধের বশে হোক বা কিংবা ভুলবশত কখনো পূর্বাশাকে আঘাত করবে না। সময় প্রবাহমান। সময়ের চিরচেনা এই প্রবাহমান গতিতে কেটে গেল টানা 5টা দিন। এর মধ্যে জায়ান আর পূর্বাশার দেখা হয়নি একবারও। এতগুলো দিন পূর্বাশার দেখা না পেয়ে পাগল প্রায় ছেলেটা। মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে জানে না কিছুই। তৃষামকে অনেকবার সে জিজ্ঞেস করেছে পূর্বাশার কথা, কিন্তু ছেলেটা একটাবারের জন্য মুখ খোলেনি। নাইটি পরা ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়েও এবার আর লাভ হয়নি কোনো। ছেলেটা একেবারে মুখে কুলু পেটেছে যেন। জায়ান কোথায় কোথায় না খুঁজেছে মেয়েটাকে, কিন্তু কোথাও পায়নি। এই 5টা দিনে প্রতিটা দিন পূর্বাশার হোস্টেলের সম্মুখে দাঁড়িয়েছিল সে, কিন্তু পূর্বাশার দেখা পায়নি একটা বারের জন্য। কলের উপর কল দিয়েছে, বারবার বন্ধ বলছে। উইচ্যাট থেকে তো আগেই ব্লক মেরে দিয়েছে। মেয়েটার ক্লাসেও হানা দিয়েছে অনেকবার, কিন্তু ক্লাসে তার টিকিটেরও দেখা নেই। মেয়েটা কি তবে দেশে ফিরে গেছে? যেতেও পারে। সেদিন তো বারবার বলেছিল দেশে ফিরে যাবে সে, কিন্তু দেশে ফিরে গেলে তাকে ফিরে পাওয়ার উপায় কি? পূর্বাশার বাড়িঘর কিছুই তো চেনে না জায়ান। বাংলাদেশে গিয়ে যে তাকে খুঁজে আনবে তাও পারবে না। আর এই বদমাইশ তৃষামটাও কিছু বলছে না। না, এখন যা করা জায়ানকে নিজেকেই করতে হবে। আচ্ছা, চিনো তো ফেসবুক ব্যান্ড? এখানে ফেসবুকের পরিবর্তে উইচ্যাট ব্যবহার করা হয়, আর বাংলাদেশে আবার উইচ্যাট ব্যবহার করা হয় না, সেখানে ফেসবুকই জনপ্রিয়। আরও কিছু সময় নিয়ে ভাবলো জায়ান। অতঃপর চ্যাংয়ের কাছ থেকে প্রয়োজন বলে তার মোবাইলটাও সাথে নিয়ে হোস্টেল ছেড়ে নিজ ফ্ল্যাটে ফিরল জায়ান। ফ্ল্যাটের দরজা ভালোভাবে বন্ধ করে ভিপিএন কানেকশনের মাধ্যমে বাংলাদেশের সার্ভার থেকে ফেসবুক ওপেন করলো জায়ান। আগে থেকে অবশ্য ফেসবুকে তার আইডি ছিল একটা। বাঙালিদের প্রতি কৌতূহল এবং বাঙালিদের জানার আগ্রহে আইডিটা খুলেছিল সে। আইডিতে ফ্রেন্ড সংখ্যা মোটামুটি হলেও কথা হয়নি কারোর সাথে। কি বলবে সে? এমনি হুট করে অপরিচিত কারোর সাথে কথা বলতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করে না সে। তারপর অনলাইনে এ তো একদম অপরিচিত। জায়ান তার সেই আইডি থেকে লাইভে আসার সিদ্ধান্ত নিল। অবশ্য শুধুমাত্র ফেসবুক নয়, উইচ্যাটেও একই সাথে লাইভে আসবে সে। বলা তো যায় না, আবার মেয়েটা যদি চীনেই গা ঢাকা দিয়ে থাকে কোথাও, তবে তো ফেসবুক লাইভ আর চোখে নাও পড়তে পারে। তাই হোস্টেল থেকে আসার সময় চ্যাংয়ের মোবাইলটা সাথে নিয়ে এসেছিল। আচ্ছা, লাইভে কি এভাবে পূর্বাশাকে চাইলে পূর্বাশা তো ভাইরাল হয়ে যাবে। লোকে কি বলবে? মেয়েটাকে কি খারাপ মন্তব্য করবে? কিন্তু এখানে তো পূর্বাশার কোনো দোষ নেই। লোকে তাহলে পূর্বাশাকে খারাপ কেন বলবে? ধুর, যা হয় হোক তো। এখন তার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন পূর্বাশাকে খুঁজে পাওয়া। পূর্বাশা যদি তার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে লোকজন দিয়ে বা সে কি করবে? গুলে গুলে পানি খাবে? আর মেয়েটাকে ছাড়া সে বেঁচেও থাকবে কি করে? যে করে হোক পূর্বাশাকে তার চাই। নিজের আইডি থেকে দ্রুত ফেসবুক এবং উইচ্যাটে লাইভে এলো জায়ান। জীবনে প্রথমবার লাইভে আসতে কেমন একটা অস্বস্তি তাকে আষ্টে পৃষ্ঠে ধরলেও নিজেকে সামলে নিল ছেলেটা। পূর্বাশাকে পেতে হলে তার এছাড়া আর কোনো উপায় নেই। এই লাইভের মাধ্যমে হয় কেউ একজন পূর্বাশার খোঁজ দেবে, নয়তো তৃষাম ছুটে আসবে পূর্বাশার খোঁজ নিয়ে, আর নয়তো নিজেকে ভাইরাল হওয়ার হাত থেকে বাঁচাতে পূর্বাশা নিজেই নিজের খোঁজ নিয়ে ছুটে আসবে। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো জায়ান। ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম। আমি জায়ান ইবনে জাফর চৌধুরী। আমাকে আপনারা অর্ধ চাইনিজ অর্ধ বাঙালিও বলতে পারেন। অর্থাৎ আমার বাবা একজন বাঙালি এবং মা চীনের স্থানীয়। আমি ছোটবেলা থেকে চীনেই থাকছি, এখানেই আমার বেড়ে ওঠা। কিন্তু বর্তমানে আমি একটা মেয়ের প্রেমে পড়েছি ভীষণ বাজেভাবে। মেয়েটা বাঙালি, এখানে এসেছিল পড়াশোনার তাগিদে, আর তখনই আমি তার প্রেমে পড়ি। পাগল কুকুরের মতো মেয়েটার পিছনে ছুটে বেরিয়েছি অনবরত, কিন্তু মেয়েটা আমাকে পাত্তাই দিল না। এটুকু বলে একটু থামলো জায়ান, আবার বলল, আচ্ছা, বাঙালি মেয়েরা কি এমনই হয়, কঠোর চিত্তের অধিকারী? হতে পারে, কিন্তু আমিও নাচরবান্দা হয়ে পড়েছিলাম মেয়েটার পেছনে। কিন্তু মেয়েটা হুট করেই আমাকে না জানিয়ে উধাও হয়ে গেল কোথাও যেন। অনেক খুঁজেছি, তাকে পাইনি আমি তাকে ভুলতে পারবো না কিছুতেই। তাকে না পেলে আমি বাঁচতেও পারবো না। তাহলে এখন আমার করণীয় কি? মেয়েটার নাম পূর্বাশা,
আর কিছু জানি না আমি তার বিষয়ে। তেমন কোনো ছবিও নেই আমার কাছে যে ধানি লঙ্কা ছবি তুলতে দেখলে আমার আচার বানিয়ে ফেলবে, আর সেই জন্যই তো ঝুঁকি নেইনি কখনো। ইতিমধ্যে দুইটা থাপ্পড় তার হাতে খেয়েছি। আপাতত আরেকটা খাওয়ার প্রস্তুতি নিয়েছি, কারণ এই লাইফ দেখলে নির্ঘাত সে আমার ফর্সা গালে আরেকটা থাপ্পড় মেরে লাল করে দেবে। যাই হোক, যদি কোনো হৃদয়বান ব্যক্তি পূর্বাশার কোনো খোঁজ জেনে থাকেন, অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। এইটুকু বলেই মাত্র কয়েক মিনিটের মাথায় লাইভ বন্ধ করলো জায়ান। এইটুকু বলতেই তো তার দম বেরিয়ে যাচ্ছিল। কেমন অগোছালো বাচ্চাদের মতো কথা বলছে সে, যা তার ব্যক্তিত্বের সাথে কোনো কালেই যায় না। তবুও আজ সে বলেছে, এত বছর ধরে যারা জায়ানকে চেনে বা জানে তারা এই লাইভ দেখলে নিশ্চয়ই আশ্চর্য হবে। কেমন মেয়েদের মতো লজ্জা লাগছে জায়ানের, কিন্তু উপায় যে ছিল না কোনো। এখন পূর্বাশার খোঁজটা পেলেই হলো শুধু। পূর্বাশা শুয়েছিল তার হোস্টেল রুমেই। সেদিনের পর পায়ে ব্যথা, অষ্টে ব্যথা, মাথা ব্যথাতে জর্জরিত হয়ে পড়েছিল মেয়েটা, তাই বাইরে বেরোতে পারেনি সে। তার বাইরে থেকে প্রয়োজন পড়লে সেনজেই, জেপি আর সুজা এনে দিয়েছে। তাছাড়া তার একটু সময়েরও প্রয়োজন ছিল জায়ানকে বিশ্বাস করতে, নিজের জীবনের সিদ্ধান্ত নিতে। একবার যে ভুল সে করেছে, দ্বিতীয়বার সে ভুল মোটেই করা উচিত হবে না তার। তারপর সেদিন জায়ান আর মিসেস শিওর কথোপকথনে অনেকটা রহস্যের গন্ধ পেয়েছে সে। বেশ ভালোই বুঝেছে জায়ান কোনো এক সমীহীন ব্যথায় দগ্ধ। আজ সবটা জানতে হবে তাকে, তারপর না হয় কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু সেই সময় জায়ান তাকে দিলে তো। মোবাইলে অনবরত মেসেজ আর নোটিফিকেশনের শব্দে কান ঝালাপালা হলো মেয়েটার। এই জন্য সবার কাছে পরিচিত সিমটা খুলে রেখেছিল। কিন্তু এই সিমে আবার মেসেজ করছে কারা? তাছাড়া উইচ্যাটে নোটিফিকেশনও শব্দ আসছে অনবরত। উইচ্যাটে আবার লাগলো কি? হুট করে ক্রাশ করেনি তো আবার? চরম বিরক্তি নিয়ে মোবাইলটা হাতে নিল পূর্বাশা। মোবাইলে আসা নোটিফিকেশনের উপর ক্লিক করতে চোখ ছানা পড়া তার। মস্তিষ্ক যেন থমকে গেছে কিছু সময়ের জন্য। জানে সব কি করেছে? তার মান ইজ্জত নিয়ে ভরা মাঠে নেমে টানাটানি শুরু করেছে যে। না, এটাকে থামাতে হবে, নয়তো এই পুরুষ তার মান ইজ্জতের পিন্ডি চটকে ছাড়বে দিনকে দিন। পূর্বাশা হন্তদন্ত হয়ে খুঁজে বের করলো জায়ানের নাম্বার। নিজের মোবাইলে থাকা শান্তির সিমটা যা কারো আছে নেই, সেই সিম থেকেই কল লাগালো জায়ানের নাম্বারে। বার দুয়েক রিং হতেই কলটা ধরলো জায়ান। গম্ভীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছি পরে জানবেন, আগে লাইভ ডিলিট করেন। জায়ানকে আর পরে জানাতে হলো না তার মোবাইলে কলদাতার পরিচয়। কণ্ঠ শুনে সে বুঝে নিয়েছে পূর্বাশাকে। ওষ্ঠে হাসি ফুটে উঠল তার। লাইভ শেষ করার মাত্র এতটুকু সময়ের মধ্যেই তার উদ্দেশ্য কার্যকর হয়ে গেল। পাখি নিজেই এসে ধরা দিল তার কাছে। জায়ান উৎফুল্ল কণ্ঠে বলল, তুমি তুমি চীনে আছো পূর্বাশা? কোথায় আছো? দাঁতে দাঁত চাপলো পূর্বাশা, বলল, জাহান্নামের চৌরাস্তায় আছি, আপনি আগে লাইভ ডিলিট করুন। করব না। পূর্বাশা যেন তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি শুরু করেছেন কি আপনি? কার অনুমতি নিয়ে আপনি আমাকে নিয়ে লাইভ করেছেন? একটু থামলো পূর্বাশা, দাঁতে দাঁত চেপে আবার বলল, আমি কিন্তু এখন আর আগের পূর্বাশা নেই যে সব কিছু সহ্য করে নেব। জায়ান ঠোঁট এলিয়ে হাসলো, শান্ত কণ্ঠে বলল, আমি জানি এখন আর তুমি আগের পূর্বাশা নেই, এখন তুমি শুধুমাত্র আমার কৃষ্ণময়ী। একদম বাজে কথা বলবেন না, আপনি লাইভ ডিলিট করুন। আচ্ছা, করব, তবে আমার একটা শর্ত আছে। ভ্রু কুচকালো পূর্বাশা, সন্দিহান ভঙ্গিতে শুধালো, কি? এখন এই মুহূর্তে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। পূর্বাশা ঠোঁট কামড়ে ভাবলো কিছুক্ষণ, অতঃপর বলল, কোথায় আছেন আপনি? ফ্ল্যাটে। আচ্ছা, আমার হোস্টেলের সম্মুখে আসুন, দেখা করছি। জায়ান অবাক হলো যেন। পূর্বাশা যে এত তাড়াতাড়ি তার কথা মেনে নেবে আশা করেনি। এতদিন লুকিয়ে থেকে এখন বলল দেখা করতে, আর সহজে মেনে নিল। মনে মনে আনন্দিত হলো ছেলেটা। আনন্দিত কণ্ঠে বলল, আমি এখনই আসছি। কথাটা বলে কলটা কাটলো সে। হতদন্ত হয়ে ছুটলো কলেজের দিকে। খানিক বাদে সে পৌঁছালো কলেজে। দেরি না করে ছুটলো পূর্বাশার হোস্টেলের দিকে। হোস্টেলের কাছাকাছি আসতেই থমকে দাঁড়ালো জায়ান। দূর থেকে সে দেখতে পেল তার প্রিয় রমণীটিকে। সে আগে থেকেই তার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে হোস্টেলের সম্মুখে। হলদে ট্যাগ সালোয়ার কামিজে আবৃত করে রেখেছে নিজের ছোট্ট খাটো দেহখানা। মুখটা কেমন চুপসে গেছে মেয়েটার, দেখে কেমন অসুস্থ লাগছে। এই কয়দিনে কেমন শুকিয়ে গেছে পূর্বাশা। জায়ান আর অপেক্ষা করতে পারল না।
হুট করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল পূর্বাশাকে। এই কয়দিনে যেন মনে হচ্ছে কত বছর পর সে মেয়েটার দেখা পেয়েছে, ছুঁয়ে দিতে পেরেছে একটু। আকস্মিক এভাবে পুরুষালী বাহুবন্ধনে আবদ্ধ হয়ে চমকে উঠল পূর্বাশা, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল মেয়েটা। হাজারবার চট থাপ্পড় খাওয়ার পরও অনুমতি ব্যতীত হুট আর তাকে ছুঁয়ে দেওয়ার সাহস কে রাখতে পারে তার বুঝতে বাকি নেই তার। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল পূর্বাশা, অতঃপর বলল, ছেড়ুন আমাকে, তুমি হুট করে জড়িয়ে ধরছেন কেন? সবাই দেখছে তো। জায়ানের বিরক্ত বোধ করলো, তবে ছেড়ে দাঁড়ালো পূর্বাশাকে। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, দেখলে দেখুক, আমি কোনো লুকিয়ে চুরিয়ে প্রেম করছি না বা ভালোবাসছি না। আবার 2 দিন পর তোমাকে ছেড়ে দেব বা তুমি ছেড়ে দিলেই আমি তোমাকে যেতে দেব, তেমন কোনো চিন্তা ভাবনাও নেই যে লোকজন দেখলে ভয় পাবো। আমি তোমাকে ভালোবাসি, পুরো দুনিয়াকে জানিয়েই ভালোবাসি তোমাকে আমি। পূর্বাশা শুনল জায়ানের কথা, তবে প্রত্যুত্তর করলো না কোনো। কি উত্তর দেবে সে? এই উন্মাদ পুরুষের ভালোবাসা নিয়ে আর কতবার প্রশ্ন তুলবে সে? নক্ষত্র, সেই ঠকবাজ পুরুষের জন্য সে জায়ানকে আর অবিশ্বাস কিংবা কষ্ট দিতে পারে না। পূর্বাশা আর চোখে তাকালো জায়ানের পানে, কথা ঘোরানোর জন্য বলল, লাইভ ডিলিট করেছেন? না। ভ্রু কুচকালো পূর্বাশা, চক্ষুদয় ছোট ছোট করে শুধালো। কেন? জায়ান ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতেই জবাব দিল, লাইফ ডিলিট হয়ে গেছে দেখে যদি আবার দেখা না করো, তোমাকে তো বিশ্বাস নেই আবার। পূর্বাশা দাঁতে দাঁত চাপলো, বলল, এক্ষুনি লাইভ ডিলিট করুন আমার সামনে দাঁড়িয়ে। জায়ান নিজের পকেট থেকে তার আর চ্যাংয়ের মোবাইল দুটো বের করলো, পূর্বাশাকে দেখিয়ে ডিলিট করলো লাইভ। স্বস্তির নিঃশ্বাস ফেললো মেয়েটা। জায়ানকে কিছু না বলেই পাশ ফিরে হাঁটা ধরল অন্যদিকে। জায়ান পিছু নিল তার, প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? পূর্বাশা হাঁটতে হাঁটতেই উত্তর দিল, আপনার মায়ের কাছে কেন? নাচতে। জায়ান মৃদু হাসলো। পূর্বাশার পিছু যেতে যেতে বলল, তুমি যে নাচতে পারো জানা ছিল না তো আমার। চলো আমিও যাচ্ছি, একটু নাচ দেখি তোমার, দেখি কেমন নাচতে পারো তুমি। পূর্বাশা আর কথা বাড়ালো না, কথাই কথা বাড়ে। তাছাড়া যে যাই বলুক না কেন, এই পুরুষ তার প্রত্যুত্তর যেন তৈরি করে সব সময়। এর সাথে মুখ লাগা মানে সময় নষ্ট। পূর্বাশা লম্বা লম্বা পা ফেলে চলে এলো কলেজের মেডিকেল সেক্টরে। দরজার সম্মুখে দাঁড়িয়ে টোকা দিল দরজায়। অনুমতি নিতে বলল, আসবো ম্যাম। সাথে সাথে ভেতর থেকে মিষ্টি কণ্ঠে উত্তর এলো, এসো। পূর্বাশা ভেতরে ঢুকলো। পিছু পিছু আবার জায়ানও ঢুকেছে। মিসেস শিও তাকে দেখে হাসলেন, ওদের একসাথে দেখে। হাস্যচল চোখ মুখে বলল, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, এত দেরি হলো কেন তোমাদের আসতে? পূর্বাশা খানিকটা অবাক হলো। সে তো বলেনি সে এখানে আসবে। জায়ানকেও তো আগে থেকে জানায়নি যে সে আজ এখানে আসবে। তাহলে মিসেস শিও জানলো কিভাবে? পূর্বাশা কিছুটা অবাক কণ্ঠে শুধালো, আপনি জানতেন আমি আসবো? হাসলেন মিসেস শিও, বললেন, তোমার মনে জাগ্রত হওয়া প্রশ্নের উত্তর নিতে তুমি আসবে আমি জানতাম। আমি সেদিনের পর থেকে অপেক্ষা করছিলাম তোমার। একটু থামলেন মিসেস শিও, অতঃপর দুটো চেয়ারের দিক ইশারা করে বললেন, এখানে বসো, আমারও তোমাকে অনেক কিছু জানানোর আছে। পূর্বাশা দেরি করল না। কৌতূহলী ভঙ্গিতে সে গিয়ে মিসেস শিওর মুখোমুখি দাঁড়ালো। জায়ানও এগিয়ে গিয়ে বসলো পূর্বাশার পাশের চেয়ারটাতেই। যদিও সব ঘটনায় তার আগে থেকেই জানা, তবে আজ কেন যেন পূর্বাশার সাথে বসে আর একবার জানতে ইচ্ছে হলো সবটা। জায়ান বা পূর্বাশা কেউ কোনো প্রশ্ন করার আগেই মিসেস শিও মুখ খুললেন। নিজ থেকেই বলতে শুরু করলেন, আজ থেকে বহু বছর আগে, তখন আমি সবে একজন মেডিকেল শিক্ষার্থী হিসাবে ভর্তি হয়েছি। আমার চোখে রঙিন চশমা, বুক ভর্তি আবেগ জর্জরিত। সে বছর আমাদের সাথে বাংলাদেশি কিছু শিক্ষার্থীও মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ছিল জাফর নামের একজন শক্তপোক্ত যুবক। স্বাভাবিকভাবে ভিন্নদেশি শিক্ষার্থীর প্রতি সকলেরই একটা কৌতূহল থাকে, কিন্তু এই ভিন্নদেশি অনেক শিক্ষার্থীর মধ্যে আমি একটু বেশি কৌতূহলী ছিলাম জাফরের প্রতি। জাফরের অসাধারণ ব্যক্তিত্বর বরাবরই আমাকে আকর্ষণ করত। তার গভীর কণ্ঠস্বর, ধারালো বাক্য, সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকা তার প্রতি আমার দুর্বল করিয়েছিল। এইটুকু বলে একটু থামলেন মিসেস শিও, আবার বলতে শুরু করলেন,
জাফর ব্যক্তিত্ব ছিল আমার ছেলে জায়ানের মতন, তবে গায়ের রংটা ছিল তোমার মতন কৃষ্ণবর্ণ। আমি যেন এই কৃষ্ণবর্ণ গায়ের রঙের মায়ে পড়ে গিয়েছিলাম খুব বাজেভাবে। দিন দিন উন্মাদ হয়ে উঠতাম জাফরের জন্য, নিজেকে ধর্মান্তরিত পর্যন্ত করলাম। প্রথম দিকে জাফর আমাকে তার গভীর কণ্ঠে ফিরিয়ে দিলেও পরে আর পারল না, সেও আমার প্রতি দুর্বল হয়ে পড়ল। শুরু হলো আমাদের প্রেম পর্ব। দুজন দুজনার প্রেমে এতটাই মত্ত হয়ে উঠলাম যে সিদ্ধান্ত নিলাম আমরা দুজন এখন বিয়ে করে নিই। পরবর্তীতে পড়াশোনা শেষ না হয় সবাইকে জানাবো আমাদের বিয়ের কথা। অবশ্য বিয়েটা করার জন্য জাফরে বেশি মরিয়া হয়ে উঠেছিল। ও আসলে ভয় পেত ওর কৃষ্ণবর্ণের জন্য। আমি যদি কখনো ওকে ত্যাগ করি, আমি ওকে হারাতে চাইতাম না। বিয়ে করে নিলাম দুজনে। আমাদের পড়াশোনা শেষ হলো। এবার জাফর সিদ্ধান্ত নিল সে দেশে ফিরবে। সবাইকে সব কিছু জানিয়ে তার বাবা মাকে রাজি করিয়ে সে এসে আমাকেও নিয়ে যাবে বাংলাদেশে, তার স্ত্রী হিসাবে ঘরে তুলবে আমাকে। আমি তাকে বিশ্বাস করতাম ভীষণ, তাই বাধা দেইনি তাকে। জাফর চলে গেল বাংলাদেশে। জাফর চলে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি জানতে পারি আমি গর্ভবতী। জাফরের অংশ আমার শরীরে বেড়ে উঠছে। তখনকার যুগে এত উন্নত প্রযুক্তি ছিল না, স্মার্টফোন ছিল না যে আমি যখন ইচ্ছে জাফরের সাথে যোগাযোগ করতে পারবো। জাফরের বাংলাদেশের একটা ঠিকানা আমার কাছে ছিল, সেখানে চিঠিও পাঠিয়েছিলাম কয়েকটা, কিন্তু সে উত্তর দেয়নি কখনো। একবার অবশ্য জাফরকে খুঁজতে আমি গিয়েছিলাম বাংলাদেশে, কিন্তু খুঁজে পাইনি তাকে। মিসেস শিও থামলেন। 2 নয়নের কোল ঘেঁষে গড়িয়ে পড়ছে স্বচ্ছ অশ্রুকণা। ছলছল নয়নে সে তাকালেন পূর্বাশার পানে, ধরা গলায় বললেন, জানো পূর্বাশা, যেদিন সে বাংলাদেশে চলে গেল আমি তাকে এগিয়ে দিতে এয়ারপোর্টে গিয়েছিলাম। আমার হাতটা ধরে সে তখন শুধু একটা কথাই বলেছিল, আমার জন্য অপেক্ষা করো শিউ। আমি আজ পর্যন্ত তার জন্য অপেক্ষাই করলাম, কিন্তু সে আর ফিরল না। আমি তার অজান্তে তার অংশকে পৃথিবীর আলো দেখালাম, বড় করলাম, তার শিক্ষায় শিক্ষিত করলাম, কিন্তু সে আমার কাছে ফিরল না পূর্বাশা। পূর্বাশা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনল মিসেস শিওর কথা। মিসেস শিওর ভালোবাসার গল্প নাড়িয়ে দিল তার ভেতরকে। একটা মানুষ ভালোবেসে এভাবে অপেক্ষা করতে পারে তার ফিরে আসার জানা ছিল না। তবে মিসেস শিওর কথাগুলো শুনে পূর্বাশা একটা বিষয় বেশ ভালোভাবেই বুঝতে পারছে, জায়ান এমন একরোখা জেদি একগুঁয়ে বদরাগী কেন। কিছুটা তার বাবার স্বভাব থেকে পাওয়া, আর কিছুটা বাবার উপরে ক্রোধ থেকে। আর এই জন্যই হয়তো জায়ান সেদিন পার্কে বলেছিল সে বাঙালিদের ঘৃণা করে, কিন্তু কথা সেটা নয়। মিসেস শিওর বলা ঘটনাগুলো কেন যেন পূর্বাশার মস্তিষ্ক তার জানা কোনো এক ঘটনার সাথে মিলানোর তোড়জোড় শুরু করেছে। আচ্ছা, মিসেস শিওর বলা ঘটনার সাথে যে ঘটনা মিল সে পাচ্ছে তার নামও তো জাফর। পূর্বাশা ভেতরে ভেতরে উত্তেজিত অনুভব করলো। ব্যস্ত কণ্ঠে মিসেস শিওকে বলল, জানের বাবা মানে আপনার স্বামীর কোনো ছবি আছে আপনার কাছে ম্যাম? আমাকে দেখাতে পারবেন? মিসেস শিও ডান হাতের উল্টো পিঠে চোখ মুছলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। ডাক্তার রুমে থাকা নিজের সেলফ থেকে খুঁজে একটা সাদা কালো পুরনো ছবি বের করে আনলেন, বাড়িয়ে দিলেন পূর্বাশার পানে, বললেন, এই নাও। পূর্বাশা হাতে নিল ছবিটা। ছবিটা দৃশ্যমান ব্যক্তির দিকে তাকাতে যেন চমকে উঠল সে। ললাটে এসে ভিড় জমাতে শুরু করলো বিন্দু বিন্দু ঘামেরা। তবে তার ধারণায় সত্যি হলো, সেই জাফরই জায়ানের বাবা জাফর। পূর্বাশা উল্টে পাল্টে বার কয়েক দেখলো ছবিটা। তার কোথাও ভুল হচ্ছে না তো? না, ঠিকই আছে, এই সেই জাফর। পূর্বাশা ব্যতিব্যস্ত হয়ে উঠল মুহূর্তেই। মিসেস শিওর পরে তাকিয়ে বললেন, আপনি আর জায়ান ভাই আমার সাথে বাংলাদেশে যেতে পারবেন? এত করে মুখ খুললো জায়ান, নয়তো সে চুপচাপ বসে শুধু শুনছিল মায়ের কথা। পূর্বাশার হঠাৎ বাংলাদেশে যাওয়ার কথা অবাক করেছে তাকে, তাও আবার তাকে এবং তার মাকে সাথে নিয়ে। জায়ান কিছুটা অবাক সুরেই বলল, হঠাৎ বাংলাদেশে যাওয়ার কথা কেন বলছো? তুমি কি আমার বাবাকে চিনো কৃষ্ণময়ী? পূর্বাশা শীতল দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, ঠান্ডা কণ্ঠেই বলল, বাংলাদেশে ফিরে বলবো। কিন্তু তিশাম ভাইয়াকে কল করতে হবে, তাকেও নিতে হবে আমাদের সাথে। কথাটা বলেই উঠে দাঁড়ালো পূর্বাশা। মিসেস শিওর পানে তাকিয়ে কিছুটা জোর দিয়েই বলল, আপনাকে আমার সাথে বাংলাদেশে যেতে হবে ম্যাম।
কথাটা বলেই হন্তদন্ত হয়ে মিসেস শিওর কক্ষ থেকে বেরিয়ে গেল পূর্বাশা। জায়ানও ছুটল পূর্বাশার পিছু পিছু, আবার শুধালো। তুমি কি চিনো আমার বাবাকে? চিনো আমার বাবাকে? আগে বাংলাদেশে চলুন, তারপর বলবো। জায়ান অধৈর্য হয়ে পড়ল, ব্যাকুল কণ্ঠে বলল। আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার বাবার সম্পর্কে কিছু না কিছু জানো। আমি আর ধৈর্য ধরতে পারছি না। প্লিজ কৃষ্ণময়ী, আমার বাবাকে তুমি চিনো? সে কোথায় আছে? কেন আমাদের কাছে ফিরে আসেনি সে জানো তুমি? পূর্বাশা থমকে দাঁড়ালো, শীতল দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, ঠান্ডা কণ্ঠে বলল। কিছু কিছু কথা সময়ের আগে জানা উচিত নয়। হতে পারে আপনি আপনার বাবার কথা শুনে আবারও অধৈর্য হয়ে পড়বেন, চীনের মাটিতে দাঁড়িয়ে থাকার মতো সক্ষমতা হারাবেন। তাই আমি এখনই কিছু বলতে চাইছি না। আপনি দয়া করে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। কথাটা সম্পূর্ণ করেই পূর্বাশা আবার ঘুরে দাঁড়ালো। হুট করে মুখোমুখি হলো ইয়ানের। ছেলেটা তাদের দিকেই আসে। পূর্বাশার হৃদয়ে ভয়ের সঞ্চার হলো। ভয়তো দৃষ্টিতে তাকালো জায়ানের পানে। এই লোক তো আবার যখনই ইয়ানকে দেখে তার সাথে একটা গন্ডগোল না পাকিয়ে ছাড়ে না, আর ইয়ানও যখনই দেখে তখনই চিপকে যায় তার সাথে। ছেলেটা তো এদিকেই আসছে, নিশ্চয়ই এসে কথা বলবে পূর্বাশার সাথে। কে জানে আবার কোন গন্ডগোল অপেক্ষা করছে তার জন্য। কিন্তু পূর্বাশার ভয় মিথ্যা বলে প্রমাণিত হলো। ইয়ান এলো না তার কাছে, উল্টো পূর্বাশাকে অবাক করে দিয়ে ছেলেটা তার পাশ থেকে 2 হাত দূরত্ব বজায় রেখে চলে গেল। বলা যায় পূর্বাশাকে দেখে এক প্রকার পালিয়ে গেছে ছেলেটা। হা হয়ে গেল পূর্বাশা, গোল গোল দৃষ্টিতে তাকিয়ে রইল ইয়ানের চলে যাওয়ার পানে। ব্যাপারটা কি হলো? ইয়ান তো তাকে এড়িয়ে যায় না কখনো, সেখানে আজ পালিয়ে গেল। পূর্বাশার ইয়ানের পানে তাকিয়ে থাকার মধ্যেই তার সম্মুখ জুড়ে বলিষ্ঠ দহি এক প্রশস্ত বক্ষ দৃশ্যমান হলো। শার্টের রং দেখে বুঝতে বাকি রইল না এটা জায়ান। বিরক্ত হলো পূর্বাশা, বিরক্তি ভরা কণ্ঠে বলল। এভাবে চোখের সামনে এমন খাম্বার মতো দাঁড়িয়ে পড়ছেন কেন? সমস্যা কি আপনার? ওদিকে কি তোমার? ইয়ানের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? আমার দিকে দেখো। ওই বজ্জাতটাকে দেখতে হবে কেন? ওর থেকে কি আমি কম সুদর্শন? হ্যাঁ, আমাকে চোখে পড়ে না নাকি তোমার চোখ নষ্ট? জায়ানের চোখ দুটো যেন জ্বলে উঠল। থমথমে কণ্ঠে সে বলল। দেখো, আমি ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো পুরুষকে দেখার অধিকার নেই তোমার। তুমি শুধুমাত্র আমাকে দেখবে, বুঝছো? এটুকু বলে থামলো জায়ান, আবার বলল। পূর্বাশার ছোট একটা 3 শব্দের উত্তরে জায়ানের এত কথা। কপালে ভাঁজ পড়ল পূর্বাশার, সন্দেহ জাগলো মনের কোণে। আচ্ছা, এই জায়ান আবার ইয়ানকে কিছু বলেনি তো, যার কারণে তাকে দেখে ইয়ান পালালো? পূর্বাশা সরু দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, সন্দেহান কণ্ঠে শুধালো। আপনি আবার ইয়ানকে কিছু করেননি তো, যার কারণে ও আমাকে দেখেই পালিয়ে গেল? জায়ান নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। কিছুই বলিনি। পূর্বাশার চক্ষুদয় ছোট ছোট হলো, সন্দেহ বাড়ল তার। জায়ানের মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছু একটা ঘটিয়েছে। পূর্বাশা কপালে ভাঁজ ফেলেই শুধালো। মিথ্যে বলছেন কেন? কি করেছেন আপনি ওর সাথে? মেরেছি। আতকে উঠল পূর্বাশা, আতঙ্কিত কণ্ঠে শুধালো। কি? জায়ান পকেটে হাত দিয়ে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়ালো, অতঃপর বলল। মেরেছি। কথাটুকু বলে চোখ মুখ শক্ত করলো জায়ান, শক্ত কণ্ঠে বলল। সাবধান, এখন আবার ওকেই মেরেছি বলে ওর জন্য দরদ দেখাতে যেও না, তবে কিন্তু ও আরও মার খাবে। পূর্বাশা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, কটমট করে বলল। পাগল হয়ে গেছেন আপনি? ইয়ানকে মেরেছেন কেন? জায়ানের দৃষ্টি থমথমে হলো, থমথমে কণ্ঠে বলল। ইয়ান না, ইয়ান ভাই বলো। আর মেরেছি, বেশ করেছি, আরও মারবো, আরও মারবো। পূর্বাশা হতাশ হলো। এই ছেলেকে কিছু বলে লাভ আছে কি কোনো? এও তো শুনবে না কোনো কথা, নিজের যা খুশি তাই করবে। কিন্তু ইয়ানকে দেখো তো তেমন মার খেয়েছে বলে মনে হলো না, কোনো মারের চিহ্ন তো চোখে পড়লো না। তাহলে জায়ান মারলো কোথায়? নাকি তাকে এমনি বলেছে জায়ান এই কথা? নিজের ভেতরে কিছুটা কৌতূহল অনুভব করলো মেয়েটা, কৌতূহলী কণ্ঠে বলল। কিভাবে মেরেছেন? ইয়ান ভাইকে তো একদম সুস্থই দেখলাম, স্বাভাবিকভাবেই তো হেঁটে গেল আমাদের সামনে থেকে। চাপা মার দিয়েছি। জায়ানের কথায় ভ্রু কুঁচকে এলো পূর্বাশার, উৎসুক কণ্ঠে সে শুধালো। চাপা মায়ের কি? জায়ান শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে, স্বাভাবিক কণ্ঠে বলল। এই যেমন ধরো পাছার উপরে, মেইন পার্টে, অর্থাৎ প্যান্টে ঢাকা থাকা স্থানগুলোতে, যা না কাউকে দেখাতে পারবে আর না প্রকাশ করতে পারবে।